অবিভক্ত বাংলার এক গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে বাংলা সালতানাত। যে সালতানাতের ইতিহাসের পাতায় পাতায় রয়েছে রোমাঞ্চকর গল্প। বাংলার অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলার স্বাধীন সুলতানি আমলের ইতিহাস। চলুন আজ আমরা জানব এই সালতানাতটির গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস। আজ আমরা জানব ইলিয়াস শাহী রাজবংশের ইতিহাস, যে বংশটি বাংলা স্বাধীন সালতানাতের গোড়াপত্তন করেছিল। সময়টা তখন 1338 খ্রিস্টাব্দ। সাতগাঁয়ের শাসনকর্তা ইয়াজউদ্দিনকে ক্ষমতাচ্যুত করে সর্বপ্রথম সাতগাঁয়ের শাসনকর্তা হিসেবে আবির্ভূত হন ইলিয়াস শাহ। পরবর্তীতে 1342 খ্রিস্টাব্দে লখনৌতি শাসনকর্তা আলাউদ্দিন আলী শাহকে পরাজিত করে শামসুদ্দিন ইলিয়াস শাহ লখনৌতিকেও দখল করে নেন এবং 1352 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের ছেলে ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে সোনারগাঁয়ে পরাজিত করে উনি অবিভক্ত বাংলায় স্বাধীন সুলতানি আমল চালু করেন। ইলিয়াস শাহ রাজবংশ প্রায় 150 বছরের অধিক সময় পর্যন্ত বাংলাকে শাসন করেন। সাতগাঁও, সোনারগাঁও এবং পান্ডুয়া ছিল তার প্রধান নগরী। পান্ডুয়াকে রাজধানী ঘোষণা করে এখান থেকে শাসনকার্য পরিচালনা করত ইলিয়াস শাহী রাজবংশের সুলতানরা। এখন আমরা জানব ইলিয়াস শাহী রাজবংশের গুরুত্বপূর্ণ সুলতানদের নাম এবং তাদের রাজত্বকালের সময়কাল। প্রথম গোড়াপত্তনকারী সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার রাজত্বকাল ছিল 1342 থেকে 1358 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর ছিলেন সুলতান সিকান্দর শাহ 1358 খ্রিস্টাব্দ থেকে 1390 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর ছিলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ 1390 থেকে 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর ছিলেন সুলতান সাইফুদ্দিন হামজা শাহ। তার শাসনকাল ছিল 1411 থেকে 1413 সাল পর্যন্ত। সুলতান হামজা শাহ পর্যন্ত পিতার পরে পুত্র সুলতান হওয়ার ধারাবাহিকতা রক্ষা করেছিল, কিন্তু পরবর্তীতে সেই ধারাবাহিকতা রক্ষা হয়নি। মাঝখান দিয়ে রাজা গণেশের বংশ বেশ কিছুদিন বাংলাকে শাসন করে। 1416 থেকে 1435 সাল পর্যন্ত রাজা গণেশ এবং তার পুত্র জালালউদ্দিন মোহাম্মদ যদু এই বাংলাকে শাসন করে। পরবর্তীতে ইলিয়াস শাহ রাজবংশ আবারও সাম্রাজ্যে ফিরে আসে। মাহমুদ শাহ এই সাম্রাজ্য পরিচালনা শুরু করেন। 1435 থেকে 1459 সাল পর্যন্ত মাহমুদ শাহ, 1459 থেকে 1474 পর্যন্ত বাবরক শাহ শাসন করেন। পরবর্তীতে 1474 থেকে 1481 পর্যন্ত ইউসুফ শাহ এবং 1481 থেকে 1487 পর্যন্ত ফতেহ শাহ শাসন করেন বাংলা সালতানাত। ইলিয়াস শাহী রাজবংশ দুর্দান্ত প্রতাপের সাথে স্বাধীনভাবে বাংলা সালতানাতকে পরিচালিত করে এবং তাদের শাসন আমলে বেশ কয়েকবার দিল্লি সালতানাতের সাথে যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসে যে যুদ্ধগুলোকে বাংলা সালতানাত বলা দিল্লি সালতানাতের যুদ্ধ হিসেবে অভিহিত করা হয়। এই রাজবংশ বাংলা সালতানাতকে পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তর ভারতের তিরহুত পর্যন্ত সীমানা নিয়ে যায়। এছাড়াও শামসুদ্দিন ইলিয়াস শাহর সময়কালে নেপালেও আক্রমণ করা হয় এবং বিহারের কিছু অংশ দখল করা হয়। এরই প্রেক্ষিতে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলা সালতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1353 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলকের নেতৃত্বে দিল্লি বাহিনী বাংলায় আক্রমণ করে। বিশাল বহর নিয়ে দিল্লি সুলতান যখন বাংলায় এগিয়ে আসে তখন শামসুদ্দিন ইলিয়াস শাহ একডালা দুর্গে গিয়ে আশ্রয় নেন। একডালা দুর্গটি ছিল 3 দিক থেকে বেষ্টিত নদী এবং একদিকে ছিল বন। এই দুর্ভেদ্য দুর্গটি দিল্লির সুলতান দখল করতে ব্যর্থ হয়। প্রায় 9 মাস দিল্লি বাহিনীর সাথে বাংলা সালতানাতের বাহিনী যুদ্ধ চলে, কিন্তু দিল্লি বাহিনী দুর্গটি দখল করতে না পেরে ফিরোজ শাহ তুগলক সন্ধি স্থাপন করে দিল্লিতে ফিরে যান এবং বাংলা সালতানাত সুদীর্ঘকাল পর্যন্ত স্বাধীন সালতানাত হিসেবেই রাজ্য পরিচালিত করতে থাকে। ইলিয়াস শাহী রাজবংশের শাসনামলকে বলা হয় বাংলার স্বর্ণযুগ। এই সময় বাংলা সালতানাত অর্থনীতিতে অনেক দূর এগিয়ে যায়। এছাড়াও প্রজাদের প্রতি তারা ন্যায় বিচার করে এবং বাঙালির জাতীয়তাবাদের উদ্ভব হয় তখন থেকেই।
ইতিহাসের পাতায় ইলিয়াস শাহী রাজবংশ গৌরবোজ্জ্বল অধ্যায় হিসাবেই ঠাঁই করে নিয়েছে। 1487 খ্রিস্টাব্দে সর্বশেষ সুলতান ফতেহ শাহর কাছ থেকে হাফসি সেনাপতি ক্ষমতা দখল করে নেয়, আর এভাবেই বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের পতন ঘটে।